তো যেটা বলছিলাম, আমার ইন্টারনেট কানেকশন চলে গেছিল, সেই জন্য আমি রেস্ট করে গেছিলাম। তো শোনো, কি বলছিলাম, যে শব্দ, এই শব্দ প্রমাণকে গৌতম কি বলেছে? আত্ম উপদেশম বাক্যম হচ্ছে শব্দ। যে ব্যক্তি আত্ম হওয়ার জন্য কিন্তু 4টে দোষ তার মধ্যে থাকবে না। সেগুলো কি কি? লেখো: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করোনা মাটক। আগে এটা লেখো যে আত্ম ব্যক্তি হওয়ার জন্য 4টে দোষ তার মধ্যে থাকবে না। সেগুলো কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এন্ড করোনা পাটক। তো ভ্রম মানে কি? আগে আমরা বুঝবো যে ভ্রম কি। ভ্রম মানে হচ্ছে কিন্তু ভুল জ্ঞান। যখন আমরা কোনো জিনিসকে যেমন আছে, যেমনটা রয়েছে তেমনটা না দেখে ভুল ভাবে দেখি, তখন সেটাকে কিন্তু বলা হয় কি? ভ্রম বা ইলিউশন। তাহলে জিনিসটা আসলে সাদা, একটা জিনিস আসলে সাদা, কিন্তু আমি তাকে হলুদ দেখছি, এটাই হচ্ছে কিন্তু ভ্রম। তো আত্ম ব্যক্তির মধ্যে কিন্তু ভ্রম কখনোই থাকবে না। সেকেন্ড, প্রমাদ। প্রমাদ কি? অসাবধানতা। লেখো: অসাবধানতা এবং কোনো মনোযোগ, আমাদের মধ্যে মনোযোগ নেই, কোনো একটা জিনিস আমি শুনছি না ঠিক করে, মনোযোগের অভাব, এটাই হচ্ছে কিন্তু প্রমাদ। তো এখানে প্রমাদে কি হয়? এখানে কিন্তু ব্যক্তি সত্য জানে, কিন্তু অসাবধানতার কারণে সে ভুল করে ফেলছে। তাহলে প্রমাদে কি হলো? মানুষ ঠিক জানে কিন্তু ভুল করছে, আর ভ্রমে কিন্তু পুরোপুরি ভুল জানছে। এটা কিন্তু ভ্রম এবং প্রমাদের সাথে একটা মূল পার্থক্য হচ্ছে কিন্তু এটা। এইটুকু জায়গা বোঝা গেছে যে ভ্রম প্রমাদ কি। তো আত্মব্যক্তি হওয়ার জন্য তার কাছে কিন্তু ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনা পাটক 4টে থেকে কিন্তু, এই 4টে দোষ থেকে কিন্তু তার মুক্তি থাকতে হবে। তো ভ্রম এবং প্রমাদ আমরা জানি। এবার আমরা করোনা পাটব। লেখো: করোনা পাটব। ডিফেক্ট অফ সেন্স অর্গান, ইংলিশটাও জানবেন। করোনা পাটব ইংলিশ কি? ডিফেক্ট অফ সেন্স অর্গান। এরপর আমরা কি জানবো? বিপ্রলিপ্সা। লেখো, ইংলিশটাও লিখবে পাশে, বিপ্রলিপ্সার পাশে লিখবে ইন্টেনশন টু ডিসিভ। ইন্টেনশন টু ডিসিভ, DECEIVE। ইন্টেনশন টু ডিসিভ। বিপ্রলিপ্সা কি? ইচ্ছাকৃত ভাবে আমি মিথ্যা বলছি তোমাকে, আমি জানি সঠিক, কিন্তু আমি তোমাকে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলছি। কাউকে ঠকানোর জন্য ভুল তথ্য দেওয়া। কি বললাম? কাউকে ঠকানোর জন্য ভুল তথ্য দেওয়া। যদি এটা থাকে তোমার মধ্যে, তুমি কিন্তু বিশ্বাসযোগ্য ব্যক্তি নও। তো বিপ্রলিপ্সা আর ইন্টেনশন টু ডিসিভ মানে কি? যে কাউকে ঠকানোর জন্য ভুল তথ্য দিচ্ছি তাকে আমি। তো আত্ম ব্যক্তির মধ্যে কিন্তু এটা কখনোই থাকবে না। করোনা পাটব or defect of sense organ। করোনা পাটব or defect of sense organ। যেমন কোন ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের ত্রুটি। লেখো: ইন্দ্রিয়ের ত্রুটি। যেমন দেখো, চোখে কম দেখছি আমি, চোখে কম দেখে ভুল ভাবে তোমাকে আমি বর্ণনা দিচ্ছি, চোখে কম দেখে ভুল বর্ণনা দিচ্ছি, তো এতেও কিন্তু সঠিক জ্ঞান প্রকাশ হয় না। আত্ম ব্যক্তির মধ্যে কিন্তু ডিফেক্ট, তার সেন্স অর্গানের মধ্যে কখনো ডিফেক্ট থাকতে পারবে না। তো এটা হচ্ছে কি? করোনা পাটব। কাউকে, আমার ইন্দ্রিয়ের কোনো দোষযুক্তর জন্য আমি, আমার চোখে আমি কম দেখছি বলে আমি তোমাকে ভুল বর্ণনা দিচ্ছি সবকিছু, তো এটাই কিন্তু করোনা পাটব। ইন্দ্রিয়ের ত্রুটি, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেখানে যদি কোনো ত্রুটি থাকে, তো সেটা থাকলে কিন্তু সঠিক জ্ঞান কখনোই প্রকাশ হয় না। এবং আত্ম ব্যক্তির মধ্যে কিন্তু
কখনোই থাকবে না। প্রমাদকে ইংলিশে প্রমাদী বলে। ওকে, প্রমাদের কোনো ইংলিশ এরকম ইয়ে নেই, টার্ম নেই, প্রমাদী বলে। ওকে, আর ভ্রমকে ইলিউশন বলে ইংলিশে। ভ্রমকে ইলিউশন বলে, প্রমাদকে প্রমাদী বলে। বিপ্রলিপ্সাকে কি বলে? বিপ্রলিপ ইন্টেনশন টু ডিসিভ। হ্যাঁ, আর করোনা পাঠক ডিফেক্ট অফ সেন্স অর্গান। ওকে, তো শুধুমাত্র তত্ত্বজ্ঞ হলেই কিন্তু আপ্ত হওয়া যায় না। যদি তার মধ্যে এই দোষগুলো থাকে, সেই ব্যক্তি কিন্তু কখনোই আপ্ত ব্যক্তি হতে পারে না। তো আপ্ত ব্যক্তির সংজ্ঞা কি হবে? যে ব্যক্তি আপ্ত ব্যক্তি হবে তিনি কিন্তু সত্য কথা বলবে সবসময়, সত্য যথার্থ বক্তা হবে এবং বিশ্বাসযোগ্য, তাকে সবাই বিশ্বাস করতে পারবে। সত্যদ্রষ্টা, সত্যভাষী এবং তিনি বিশ্বাসযোগ্য ব্যক্তি হবে। তো আপ্ত ব্যক্তির বাক্য শুনে যে জ্ঞান জন্মাচ্ছে তাকে বলে কি? শাব্দ জ্ঞান। তো শিক্ষক বললেন যে হিমালয় হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত। তো আমি এটাকে শুনে কি জানলাম? যেটা সঠিক জ্ঞানই তো আমাকে দিল যে হিমালয় পর্বত ভারতের উত্তরে অবস্থিত। এটা হচ্ছে কি? শাব্দবোধ। তাহলে আপ্ত ব্যক্তির বাক্য দ্বারা প্রাপ্ত জ্ঞান, আপ্ত হওয়ার কি শর্ত? যার মধ্যে কোনো ভোগ থাকবে না, ইলিউশন থাকবে না, প্রমাদ থাকবে না, বিপ্রলিপ্সা নেই, করোনা পাটব নেই, তো তিনি কিন্তু আপ্ত ব্যক্তি। তো কি বলছে এখানে দেখো, a sentence is defined as a collection of words, verbal testimony. It means is also called shabdo, and it is defined the power in a word to convey its meaning comes according to ancient Nan from God and according to later Nan from long established convention. Testimony always personal. It is based on the words of a trustworthy person, human or divine. ওকে, তো ন্যায় দর্শনের শব্দ প্রমাণ হলো বিশ্বাসযোগ্য সত্যদ্রষ্টা ব্যক্তির বাক্যের মাধ্যম দিয়ে প্রাপ্ত নির্ভুল জ্ঞান। ওকে, হ্যাঁ বলে দিচ্ছি, ন্যায় দর্শনের শব্দ প্রমাণ হলো কি? বিশ্বাসযোগ্য, লেখো, বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য সত্যদ্রষ্টা ব্যক্তির বাক্যের মাধ্যমে প্রাপ্ত নির্ভুল জ্ঞান। ন্যায় দর্শনের শব্দ প্রমাণ হলো কি? বিশ্বাসযোগ্য সত্যদ্রষ্টা ব্যক্তির বাক্যের মাধ্যমে প্রাপ্ত নির্ভুল জ্ঞান। ওকে, লেখা গেছে। তো অন্নম ভট্ট বলেছে কি? যে বাক্য, এই যে বাক্য হচ্ছে কি পদসমূহ। অন্নম ভট্ট কিন্তু বলেছেন যে বাক্য হচ্ছে পদসমূহ। বাক্য কিন্তু একাধিক পদের সমষ্টি। তো সব পদ, এই যে পদ রয়েছে বাক্যের মধ্যে, পদগুলো একসাথে হলেই কিন্তু বাক্য হয় না। অর্থপূর্ণ পদ সমষ্টি, দেখো এটা অর্থপূর্ণ হতে হবে। সব পদগুলো একসাথে হলেই কিন্তু সেটাকে বাক্য বলা যায় না। অর্থপূর্ণ পদ সমষ্টি হলেই কিন্তু বাক্য হয়। তো পদ এবার জানতে হবে, এটা অন্নম ভট্ট বলেছে। অন্নম ভট্ট বলেছেন কি? বাক্য পদ সমূহ। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো। বাক্য হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অন্নম ভট্টই বলেছে। ওকে, আমি অন্নম ভট্টের মধ্যে এখন ডিসক্রাইব করছি। বাক্য হচ্ছে পদ সমূহ। বাক্য কিন্তু একাধিক পদের সমষ্টি, কিন্তু সব পদ কিন্তু একসাথে হলেই বাক্য হয় না। অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ পদ সমষ্টি হলে কিন্তু বাক্য হয়। তো পদ কি? পদ হচ্ছে যার অর্থ আছে সেটাই হচ্ছে পদ। এবং শক্তি, এটা মানেও তোমাদের জানতে হবে যে শক্তি মানে কি? শব্দ এবং তার অর্থের মধ্যে সম্পর্ক।
যা শুনলে আমরা অর্থ মনে করতে পারি। যেমন গরু, গরু শব্দটা শুনলে আমরা কিন্তু একটা গরুর ধারণা মনে আসে। তাহলে একটা বাক্য থেকে সঠিক অর্থ পেতে কিন্তু চারটে জিনিস দরকার। কি কি সেই চারটে জিনিস? আকাঙ্ক্ষা, লেখো আগে। একটা বাক্য থেকে সঠিক অর্থ পেতে চারটে জিনিস দরকার। আকাঙ্ক্ষা, ফার্স্ট হচ্ছে কি আকাঙ্ক্ষা। যোগ্যতা, সেকেন্ড যোগ্যতা। থার্ড সন্নিধি, এন্ড ফোর্থ তাৎপর্য। লেখা গেছে These conditions are for আকাঙ্ক্ষা। তোমরা এটা দেখেও লিখতে পারো, যে বই আছে সিবি শর্মা, তারা সিবি শর্মার বই দেখেও লিখতে মানে ইয়ে করতে পারো। আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য। বলো। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, একটা বাক্য থেকে সঠিক অর্থ, একটা বাক্য থেকে সঠিক অর্থ পেতে চারটে জিনিস দরকার। সেগুলো কি কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি এবং তাৎপর্য। একটা বাক্য থেকে সঠিক অর্থ পেতে চারটে জিনিস দরকার: আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি এবং তাৎপর্য। আগে খাতায় লিখবে the first is mutual implication or expectancy। তোমাদের কোশ্চেন কিন্তু ইংলিশেই করবে, তো ইংলিশটাই মানে পড়াটা ভালো। এটা কিন্তু কোশ্চেন ইংলিশে করে, আর সেটা দুটো ভাষাই থাকে, বেঙ্গলি ইংলিশ, তো ইংলিশটাই বেশি পড়াটা ভালো। The first is mutual implication or expectancy। দেখো, তো আকাঙ্ক্ষা কি? একটা শব্দ অন্য শব্দের প্রয়োজন বা প্রত্যাশা করে। একটা শব্দ সবসময় অন্য আরেকটা শব্দের প্রয়োজন বা প্রত্যাশা করে। তো বাক্যের মধ্যে শব্দগুলো কি হয়? একে অপরকে সবসময় প্রত্যাশা করে, একে অপরকে ছাড়া কিন্তু সম্পূর্ণ অর্থটা দেয় না। যেমন ধরো, কোনো একটা শব্দ শুনলে মনে প্রশ্ন জাগে আমার যে তারপর কি রয়েছে। এই তারপরটা কি? কোনো একটা শব্দ শুনছো এবং শব্দটা শোনার পর তোমার মনে একটা প্রশ্ন জাগলো, এই যে তারপরটা কি? এই ভাবটাই হলো কিন্তু আকাঙ্ক্ষা। এই জন্য আছে আকাঙ্ক্ষা। একটা শব্দ শোনার পর তোমার মনে প্রশ্ন জাগলো যে এরপর কি রয়েছে। ওকে, একজন বললো গরু, ওকে, তারপর তোমার শোনার আকাঙ্ক্ষা রয়েছে এরপর কি রয়েছে, গরু হচ্ছে ঘাস খায়। তাহলে শব্দগুলো কিন্তু একে অপরকে সম্পূর্ণ করছে। আমি যদি সেটা বলে রাখি যে গরু, তারপরে কিছু বলছি না, তো জানতে চাইবো যে কি রয়েছে। তো যদি আমি বলি যে গরুটা ঘাস খেলো, তাহলে সব শব্দ কিন্তু একে অপরকে সম্পূর্ণ করছে, তাই বাক্যটা অর্থপূর্ণ। এবার এবং যদি আমি বলি গো অশ্ব, আমি বললাম তাহলে গো মানে কি? গরু, এবং অশ্ব মানে কি? ঘোড়া। তাহলে একে অপরের সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু কখনোই আকাঙ্ক্ষা হতে পারে না। আকাঙ্ক্ষা কেমন হবে? একটা শব্দ শোনার পর তোমার আকাঙ্ক্ষা জাগবে যে এরপরে কি রয়েছে, তাহলে সেই বাক্যটাই হচ্ছে কিন্তু অর্থপূর্ণ হবে। তো কেন এই আকাঙ্ক্ষা দরকার? যদি শব্দগুলো দেখছি সেটা যদি একে অপরের সাথে যুক্ত না হয়, একটা শব্দ যদি একে অপরের সাথে যুক্ত না হয়, তাহলে অর্থটাই তো বোঝা যাবে না। যদি আমি বলি যে বই আকাশ খায়, তাহলে এটা শব্দ আছে কিন্তু কোনো সম্পর্কই নেই, এটা তো অর্থহীন। তাহলে আকাঙ্ক্ষা কিভাবে কাজ করছে? প্রতিটা শব্দ অন্য শব্দের সাথে কিন্তু একটা সম্পর্ককে তৈরি করতে যাচ্ছে। তাহলে রাম, আমি যদি শুধু বলি যে রাম, তাহলে শুনে কি মনে হয় যে রাম কি করলো, রাম কি খাচ্ছে? এই প্রশ্নগুলোর তোমার তৈরি হওয়াই মনে হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো লিখে নেবে খাতায়,
বাক্যে একবার দেখলেই হয়ে যাবে। আকাঙ্ক্ষা বিধান বৈশিষ্ট্যগুলো কি বললাম? শব্দগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। শব্দগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, একে অপরকে সম্পূর্ণ করতে হবে এবং বাক্যকে অর্থপূর্ণ করতে কিন্তু সাহায্য করবে। তাহলে আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে শব্দগুলো আলাদা আলাদা থাকবে, কোন রকম কোনো হ্যাঁ বলো। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো ফার্স্ট কি বললাম যে শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা থাকতে হবে, দ্যাট ইজ মাস্ট। শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, একে অপরকে সম্পূর্ণ করতে হবে। থার্ড, বাক্যকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে, বাক্যকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। তো আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে শব্দগুলোর কোনো মানেই আসবে না, কোনো অর্থই আসবে না, তাহলে এইরকম মিনিংলেস হয়ে যাবে। সেকেন্ড, যোগ্যতা কি বলছে এখানে? The second condition is that the word should possesses fitness to convey the sense, যাদের বই আছে বইয়ে দাঁড়িয়ে নাও, convey the sense and should not contradict the meaning. What are the plans? তোমাদের খুব আসে কোশ্চেনটা, what are the plans with fire is a contradictory sentence. যোগ্যতা বলতে কি বোঝানো হয়? যে বাক্যের শব্দগুলো অর্থের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য রয়েছে, বাক্যের প্রতিটা শব্দ এমন হতে হবে যাতে তারা একসাথে যুক্ত হয়ে যুক্তিসঙ্গত অর্থ তৈরি করবে। তাহলে শব্দগুলো শুধুমাত্র এখানে যোগ্যতাতে শব্দগুলো শুধুমাত্র পাশাপাশি থাকলেই হবে না, তো কি করতে হবে? তাদের অর্থগুলো একসাথে মানানসইও হতে হবে। তাহলে এই মানানসই সম্পর্কটাই হলো কিন্তু যোগ্যতা। তো আমি যদি বলি যে অগ্নি দ্বারা সেচন করা হবে, অগ্নি কি কখনো সেচন করতে পারে? সেচন মানে কি জল দেওয়া, অগ্নি দ্বারা কি জল দেওয়া যায়? এটা কিন্তু এখানে শব্দ আছে কিন্তু অর্থই তো নেই, বাক্যটা অর্থহীন। তাহলে এখানে যদি আমি বলতাম হোয়াট আর দ্য প্ল্যান উইথ ফায়ার, এইটা পুরো অর্থহীন, কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, বিরুদ্ধ। জল দ্বারা সেচন করা যায়, তাহলে জল এবং সেচন, জল দ্বারা তো সেচন করা যায়, আমরা তো অগ্নি দ্বারা সেচন করতে পারি না। এবং এটা যদি বলি কন্ট্রাডিক্টরি সেন্টেন্স হয়ে যায় এটা, তাই বাক্যটা কি হয়? অর্থহীন। আর যদি বলি জল দ্বারা সেচন করবে, সেই বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হয়ে যায়। তো কেন যোগ্যতা দরকার? যদি শব্দগুলো যে রয়েছে, শব্দগুলোর অর্থ একে অপরের সাথে না মেলে, তাহলে বাক্যটা তো পুরোপুরি অযৌক্তিক হয়ে যাবে, বাস্তবের সঙ্গে কোনো মিল থাকবে না। যদি আমি বলছি যে লোহা পান করে, পাথর খায়, এগুলো যদি বলি এগুলো কোনো বাস্তবসম্মত নয়, তার যোগ্যতাই নেই। মানুষ জল পান করে, যদি আমি এখন বলি মানুষ জল পান করে, গাছ সূর্যের আলো পায়, এখানে কিন্তু যোগ্যতা রয়েছে। তাহলে যোগ্যতার মূল বৈশিষ্ট্য কি বললাম? অর্থের সঙ্গে যুক্তিসঙ্গত সম্পর্কটা থাকতেই হবে। ওকে, অর্থের সঙ্গে যুক্তিসঙ্গত সম্পর্ক থাকতেই হবে এবং সেটাকে বাস্তবতার সঙ্গেও মিল থাকতে হবে এবং কর্তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকতে হবে। এগুলো কি যোগ্যতার মূল বৈশিষ্ট্য। হ্যাঁ বলে দিচ্ছি, অর্থের সঙ্গে যুক্তিসঙ্গত হতে হবে, যুক্তিসঙ্গত থাকতে হবে। আমি যদি বলি এখন এই হোয়াট আর দ্য প্ল্যান্স উইথ ফায়ার, অগ্নি দ্বারা জল দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুব আসে মানে কোশ্চেনটা দিয়ে তোমাদের বলে যে এটা কি যোগ্যতা নাকি সন্নিধি, এইভাবে কিন্তু কোশ্চেন দেয়। হোয়াট আর দ্য প্ল্যান্স উইথ ফায়ার লিখে নেবে এগুলো। তো আমি যদি বলি অর্থের সঙ্গে যুক্তিসঙ্গত সম্পর্কটা থাকতে হবে,
এবং বাস্তবতার সঙ্গে মিল থাকতে হবে, এটা কখনোই বাস্তব নয়। হোয়াট আর দ্য প্ল্যান্স উইথ ফায়ার, এটা বাস্তবতার সঙ্গে সাথে মিল নেই। তো বাস্তবতার সাথে কিন্তু মিল সবসময় থাকতে হবে। এবং থার্ড লেখো, থার্ড পয়েন্ট, ক্রিয়া এবং কর্তার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। ক্রিয়া এবং কর্তার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। তো যোগ্যতা যদি না থাকে কি হবে? শব্দগুলো থাকলেও বাক্যটা পুরোপুরি অর্থহীন হয়ে যাবে, কারণ তারা একে অপরের সাথে মানানসই হবে না। আমরা ভুলভাল বলবো, লোহা পান করে পাথর খায়, হোয়াট আর দ্য প্ল্যান্স উইথ ফায়ার, জল অগ্নি দ্বারা শোষণ করা হবে, এরকম ধরনের ভুল কন্ট্রাডিক্টরি সেন্টেন্স গুলো আমরা বলবো যদি যোগ্যতা না থাকে। লেখা গেছে ক্লিয়ার যোগ্যতা। এবার the third condition লিখতে খাতায়, the third condition is the close proximity of the words to one another. The words must be spoken in quick succession without long intervals. In the words being a cow are uttered at long intervals, they would not make a logical sentence. তো সন্নিধি বা এটাকে বলা হয় কি প্রক্সিমিটি, ইংলিশটাই দেখো প্রক্সিমিটি অর সন্নিধি। শব্দগুলোকে কাছাকাছি সময়ে বলা হবে। এরকম বলবে না তুমি এখন বললে যে গরু, 2 ঘন্টা পরে বললে আনো, ওকে? এখন গরু বললে আবার 2 ঘন্টা পরে বললে আনো, এরকম বললে হবে না, অর্থ বোঝা যাবে না। আমি একটা শব্দ সকালে ইউজ করছি, আরেকটা শব্দ বিকালে ইউজ করছি, আরেকটা শব্দ রাতে ইউজ করছি, এইভাবে বললে হবে না। শব্দগুলোর মধ্যে কিন্তু একটা কাছাকাছি সময় তোমাকে বলতে হবে। গরু আনো তুমি একবারই বলবে, সেটাকে ওইভাবে বলবে না, ফার্স্টে বললে গরু, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বললে আনো, এইভাবে বললে কিন্তু হবে না। তাই শব্দগুলোর মধ্যে সময়ের দূরত্ব কিন্তু কম হতে হবে, একটা প্রক্সিমিটি, একটা সান্নিধ্য থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে শব্দগুলোর। এটাই হচ্ছে কিন্তু থার্ড কন্ডিশন, সন্নিধি। ক্লিয়ার? এখানে ওই উদাহরণটাই দেওয়া রয়েছে, দ্য ওয়ার্ডস বিং এ কাউ, আমি যদি কাউ বলি আবার 2-3 ঘন্টা পরে বলছি আনো, গরুটা 2-3 ঘন্টা পরে বলছি আনো, তো সেখানে কিন্তু হলো না, শব্দগুলোর মধ্যে সময়ের দূরত্ব অনেকটা বেশি হয়ে গেল, কিন্তু এটা হলে চলবে না। শব্দগুলোর মধ্যে একটা সন্নিধি, শব্দগুলোর মধ্যে সময়ের দূরত্ব কিন্তু কম হতে হবে। এটাই হচ্ছে একটু প্রক্সিমিটি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে থার্ড পয়েন্ট। এরপর একদম লাস্ট, the fourth condition is the intention of the speaker if the words are ambiguous. For example, the word Soindhop means salt as well as a horse. তো তোমাকে বক্তা কি বোঝাতে চান সেটা তোমাকে বুঝতে হবে। তুমি বসলে তো তুমি বললে যে লবণ আনো, সৈন্ধব আনো, সরি সৈন্ধব আনো, তো সৈন্ধব মানে সল্টও রয়েছে, লবণও রয়েছে, আবার সৈন্ধব মানে ঘোড়াও রয়েছে। তো তুমি খেতে বসলে তোমাকে সেই সময় ঘোড়া নিয়ে আসবে, তুমি বললে যে সৈন্ধব আনো, সেই সময় ঘোড়া নিয়ে আসলো সে, তাহলে এখানে কিন্তু সেটা হলো না। তাই বক্তার উদ্দেশ্যকে বুঝতে হবে, তাৎপর্য মানে কি, যে বক্তা কি বোঝাতে চান তার উদ্দেশ্যটাকে তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে তাৎপর্য কিভাবে বোঝা যায়? ন্যায় মতে লিখবে, এটা ন্যায় মতে 6টা জিনিস দেখে তাৎপর্য বোঝা যায়। ফার্স্ট প্রকরণ, ফার্স্ট হচ্ছে কনটেক্সট অর প্রকরণ। সেকেন্ড অর্থ, মিনিং। থার্ড লিঙ্গ, ইন্ডিকেটর। ফোর্থ औचित्य or appropriateness। হ্যাঁ,
ন্যায় মতে 6টা জিনিস দেখে তাৎপর্য বোঝা যায়। ফার্স্ট কি বললাম? প্রকরণ, কনটেক্সট। ফার্স্ট হচ্ছে প্রকরণ অর কনটেক্সট। সেকেন্ড অর্থ or meaning, third lingo or indicator, fourth औचित्य appropriateness, औचित्य or appropriateness, fifth देश or place, and sixth হচ্ছে কাল, টাইম। তো এই 6টা জিনিস থেকে কিন্তু বোঝা যায় তাৎপর্য। তাহলে বাক্য শুনে যে জ্ঞান হয় সেটা হচ্ছে শব্দবোধ, এবং শব্দবোধের জন্য কিন্তু এই 4টে জিনিস প্রয়োজন: আকাঙ্ক্ষা, যোগ্যতা, সমৃদ্ধি এবং তাৎপর্য। তাহলে শব্দ প্রমাণে বাক্য তখনই অর্থ দেয় যখন পদগুলোর মধ্যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, সমৃদ্ধি এবং তাৎপর্য থাকে। এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে? ওকে, তো দেখো, শব্দ প্রমাণের কিন্তু আরো একটা বিভাগ রয়েছে, সেটা কি? বৈদিক এবং লৌকিক। দেখো, টেস্টিমনি ইজ অফ টু কাইন্ড। বৈদিক, হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যালো, কেউ কিছু বলছো? বলো, যদি কিছু জানার থাকে বলতে পারো। তো শব্দ প্রমাণ, কেউ কিছু বলছো? মানে বললে প্লিজ এখন বলো, নাহলে ক্লাসে করাতে পারবো। আচ্ছা, তোমাদের মানে কারোর আনমিউট হয়ে গেছে, মিউট করে দাও প্লিজ সবাই, একটু প্লিজ মাইক্রোফোনটা, নাহলে আমি কিন্তু ক্লাসটা করাতে পারবো। তো এখানে দেখো কি বলছে, যে এখানে কিন্তু শব্দ প্রমাণের আরেক ভাগ রয়েছে, বৈদিক এবং লৌকিক। দেখো, বৈদিক এবং লৌকিক, testimony is always personal. It is based on the words of a trustworthy person, human or divine. Testimony is of two kinds, বৈদিক এবং সেকুলার, লৌকিক। তো ন্যায় দর্শনে বাক্য বা শব্দকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, বৈদিক এবং লৌকিক। The Vedic testimony is perfect and infallible. English করে লিখবে, the Vedic testimony is perfect and infallible because the Vedas are spoken by God. তো বৈদিক বাক্য কাকে বলা হয়? বেদে যা বলা হয়েছে, বেদে যেটা বলা হয় সেইগুলোই কিন্তু বৈদিক বাক্য। তো ন্যায় মতে কিন্তু বেদ আমরা জানি কি অনিত্য, নট ইটারনাল। বেদ হচ্ছে পৌরুষেয়, কারোর পুরুষ মানে কি কোন পুরুষ কর্তৃক সৃষ্ট। তো বলা হয় ন্যায় মতে বেদ হচ্ছে কি ঈশ্বর কর্তৃক সৃষ্ট। লেখো এটা, বৈদিক যে বাক্যগুলো হয় সেটা কিন্তু ঈশ্বরের বাক্য। ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞ, সবকিছুই জানি ঈশ্বর। ঈশ্বর হচ্ছে দোষ মুক্ত, তাই তার বাক্য হচ্ছে কিন্তু সর্বদা সত্য। তাহলে সব বৈদিক বাক্যই হচ্ছে কি শব্দ প্রমাণ। এটা হলো কিন্তু বৈদিক বাক্য। লেখা গেছে এরপর, only of trustworthy persons who always speak the truth are valid, others are not. A word is a potent symbol which signifies an object, and sentence is a collection of words. But a sentence, in order to be intelligible, must conform to certain conditions. তো লৌকিক বাক্য বলতে কি বোঝানো হলো? আমি আগে বলে দিলাম যে বৈদিক বাক্য কি, বৈদিক বাক্য হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বর সর্বজ্ঞ, সবকিছুই জানে, দোষ মুক্ত, তাই তার বাক্য হচ্ছে কি সর্বদা সত্য। আর লৌকিক বাক্য কি?
সাধারণ মানুষ যা বলে, সাধারণ মানুষ যেটা বলছে সেটাই কিন্তু লৌকিক বাক্য। মানে আমাদের মতো মানুষ যেটা বলছে সেটা কিন্তু লৌকিক বাক্য, কিন্তু সব লৌকিক বাক্য কিন্তু শব্দ প্রমাণ হয় না, কারণ আমরা মানুষ, আমরা মিথ্যা বলতে পারি, আমরা তো আত্মব্যক্তি নই। তো সব মানুষ যেহেতু বিশ্বাসযোগ্য নয়, সেই জন্য সব লৌকিক বাক্য কিন্তু শব্দ প্রমাণ নয়। শুধুমাত্র আত্মব্যক্তির বলা লৌকিক বাক্যই হচ্ছে কিন্তু শব্দ প্রমাণ। তাহলে বৈদিক বাক্য হচ্ছে ঈশ্বর কর্তৃক সৃষ্ট, আর লৌকিক বাক্য কি সাধারণ মানুষ কর্তৃক সৃষ্ট। ক্লিয়ার এইটুকু? সব মানুষ, দেখো তুমি বা আমি মিথ্যা কথা কোনো না কোনো সময় তো বলেছি, তো আমরা সব লৌকিক বাক্য কিন্তু শব্দ প্রমাণ নয়, কারণ সব মানুষ কিন্তু সবসময় সত্যি কথা বলে না। শুধুমাত্র আত্মব্যক্তির বলা লৌকিক বাক্যই হচ্ছে কি শব্দ প্রমাণ। আত্মব্যক্তি ভ্রম প্রমাণ বিপ্রলিপ্সা প্রণাপাতন মুক্ত, সেই ব্যক্তির বলা লৌকিক বাক্যই হচ্ছে কি শব্দ প্রমাণ, কিন্তু সব লৌকিক বাক্য শব্দ প্রমাণ নয়। কারণ দেখো আমরা কিন্তু কোনো সময় আমাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু আত্মব্যক্তি নই, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে সব মানুষ কিন্তু আত্ম নয়, সেহেতু শুধুমাত্র আত্মব্যক্তির লৌকিক বাক্যই হচ্ছে কি শব্দ প্রমাণ, আর বৈদিক বাক্য কিন্তু ঈশ্বর কর্তৃক সৃষ্ট। ওকে, এরপর সেকেন্ড এরপর কিন্তু সেকেন্ড ক্লাসিফিকেশনে আমরা চলে আসি। সেকেন্ড ক্লাসিফিকেশন কি বলছে? Second, these sentences are divided into two words, দৃষ্টান্ত and অদৃষ্টান্ত। এটা লিখবে যে বাক্যের অর্থ আমরা এই জগতে, এই উপলোকে প্রত্যক্ষভাবে দেখতে বা যাচাই করতে পারি, তাকে বলা হয় কি দৃষ্টার্থ শব্দ প্রমাণ। হ্যাঁ, বলে দিচ্ছি, যে বাক্যের অর্থ আমরা এই জগতে প্রত্যক্ষভাবে দেখতে বা যাচাই করতে পারি, তাকে বলা হয় কি দৃষ্টার্থ শব্দ প্রমাণ। যেটা চোখে দেখা যায় বা আমাদের অভিজ্ঞতার দ্বারা জানা যায়, সেটাই হচ্ছে কিন্তু দৃষ্টার্থ শব্দ প্রমাণ। যেমন পুত্র হওয়ার জন্য পুত্রেষ্টি যোগ্য করা, বা এই গাছ ফল দেয়, এগুলো কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে যাচাই করতে পারি, সেটাই হচ্ছে কিন্তু দৃষ্টার্থ শব্দ প্রমাণ, যেটাকে দেখা যায়। অদৃষ্টার্থ শব্দ প্রমাণ। সেকেন্ড, অদৃষ্টার্থ শব্দ প্রমাণ কি? যেটা কি আনসিন অর নন এম্পিরিক্যাল। লিখে নাও আগে, আনসিন অর নন এম্পিরিক্যাল। যে বাক্যের অর্থ এই জগতে কখনোই জানা যায় না, ইহলোকে এই জগতে কখনোই সেটাকে দেখা যায় না, সেটা কিন্তু অদৃষ্টার্থ শব্দ প্রমাণ। যে বাক্যের অর্থ এই জগতে দেখা যায় না, যেমন আমি বললাম যে এই কাজটা করলে স্বর্গ লাভ হবে, এই কাজটা তুমি যদি করো তাহলে তোমার স্বর্গ লাভ হবে, আমরা কি এখনই তো দেখতে পাচ্ছি। যেমন আমি বলছি অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গ লাভ হবে, তোমাদের কিন্তু এগুলো মানে কোশ্চেন আছে, এক্সাম্পল গুলো দিয়ে যাবে, এটা কি অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গ লাভ হবে, এটা কিন্তু আমি মানে প্রত্যক্ষ বা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স দিয়ে জানতে পারি না, এটা কিন্তু কি অদৃষ্টার্থ। ওকে, বোঝা গেছে? দেখো পারফর্মিং দ্য পুত্রেষ্টি স্যাক্রিফাইস ফর অবটেনিং এ সন, তো এইটা কি হবে? কে বলবে এটা? এটা দৃষ্টার্থ শব্দ প্রমাণ নাকি অদৃষ্টার্থ শব্দ প্রমাণ হবে? একদম,
কিন্তু দৃষ্টার্থ শব্দ প্রমাণ হবে। এইরকম এক্সাম্পল দিয়ে কিন্তু কোশ্চেন গুলো আসবে যে অশ্বমেধ যজ্ঞ, এইটা কি? এটা অদৃষ্টার্থ, আমি দেখতে পাচ্ছি না ডাইরেক্ট, তো এটা কিন্তু অদৃষ্টার্থ শব্দ প্রমাণ। ওকে, তোমরা একটু মিউট করে দাও, নাহলে কিন্তু ক্লাসটা পড়াতে পারবো না। মিউট করো একটুখানি প্লিজ। এরপর দেখো কি বলছে, থার্ড পয়েন্ট, থার্ডলি অ্যাকর্ডিং টু আত্মবাক্য ট্রাস্ট ও দি স্টেটমেন্ট, যাদের সিডি শর্মার বই রয়েছে তাদের কিন্তু সিডি শর্মার বইতে কিন্তু সব জিনিস নেই, যেমন যৌগিক যোগরূঢ় এগুলো কিন্তু নেই। তো আমি এই জায়গাটা পুরোপুরি একটা অন্য বই থেকে করেছি, ভালো করে বোঝো। Hardly according to ancient Maya, আত্মবাক্য trust of the statement itself is accepted as শব্দ প্রমাণ because knowledge derived from such statements produces varied verbal cognition. তো আমরা প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়ের মধ্যে একটা পার্থক্য দেখলাম। প্রাচীন ন্যায়রা কি বললো যে আত্মবাক্য, যে বিশ্বাসযোগ্য ব্যক্তি তার কথা থেকেই কিন্তু জ্ঞান হয়, সেখানে কিন্তু পুরো বাক্যটাই হচ্ছে প্রধান। কিন্তু নব্য ন্যায়রা কি বললো, শুধুমাত্র বাক্য নয়, প্রতিটা পদ বা বাক্যের প্রতিটা শব্দ, ইচ এন্ড এভরি ওয়ার্ড, বাক্যের প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রাচীন ন্যায়রা কি বললো, যে পুরো বাক্যটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কিন্তু নব্য ন্যায়রা বাক্যের প্রতিটা পদকে গুরুত্বপূর্ণ বললো। পদগুলোর অর্থ বুঝলেই কিন্তু বাক্যের অর্থ বোঝা যাবে। নব্য ন্যায়রা কি বললো, যে পদগুলোর যে অর্থ রয়েছে সেটা যদি আমি বুঝতে চাই, আমি কিন্তু বাক্যের অর্থটাও বুঝে যাব। কিন্তু প্রাচীন ন্যায়রা কিন্তু পুরো বাক্যটাই কিন্তু প্রধান বলল। ওকে, তো নব্য ন্যায়রা কিন্তু এটা কিন্তু নব্য ন্যায়রা করেছেন। নব্য ন্যায় মতে কিন্তু শব্দ 4 ধরনের। দেখো, নব্য ন্যায় মতে শব্দ কিন্তু 4 ধরনের। According to their semantic power, 60 words are classified into 4 types. তো শক্তি কি? নব্য ন্যায়রা শক্তি বলতে কি বুঝিয়েছিলেন? শক্তি হচ্ছে কি শব্দ এবং অর্থের মধ্যে সম্পর্ক। কোন শব্দ একটা শুনছি, আমি একটা কোন শব্দ শুনছি, সেই শব্দটা শুনে একটা কিন্তু অর্থ আমার মনে আসে, এটাই হচ্ছে শক্তি। কোন শব্দ শুনলে যে অর্থটা আমার মনে আসছে সেটাই হচ্ছে কি শক্তি। এটা কিন্তু নব্য ন্যায়রা করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, শব্দের সাথে কিন্তু অর্থের সম্পর্ককে বোঝানো হচ্ছে। আমি কি বলেছিলাম যে কিভাবে বাক্য থেকে, হ্যাঁ বলো বলো। একদম, হ্যাঁ একদম একদম, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এটা আমরা যে শব্দ বা পদগুলো শুনছি সেই শব্দ থেকেই অর্থটা মনে আসছে, এবং সব শব্দ বা পদ মিলিয়ে কিন্তু আমি বাক্যের অর্থটা বুঝি। শব্দ আর পদ কিন্তু এখানে এক করে দেখা হচ্ছে। ওকে, কি বললাম যে আমরা যে বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি, লিখে নাও এগুলো। প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়রা কি বলেছেন? প্রাচীন ন্যায়রা বলেছেন যে আত্মবাক্য, আত্মব্যক্তি যে রয়েছে, আত্মব্যক্তির কথা থেকে কিন্তু জ্ঞান হয় এবং পুরো বাক্যটাই সেখানে কিন্তু প্রধান। এটা কিন্তু প্রাচীন ন্যায়রা বলেছেন যে পুরো বাক্যটাই সেখানে দেখা হবে, পুরো বাক্যটাই হচ্ছে প্রধান। সেখানে ওইরকম শব্দ দিয়ে দেখা হবে না, প্রত্যেকটা শব্দ বিচার করে সেখানে বলা হবে না, পুরো বাক্যটা একসাথে দেখা হবে। এটা কিন্তু প্রাচীন ন্যায়রা বলেছেন যে আত্মব্যক্তির কথা থেকে কিন্তু জ্ঞান হন। আর নব্যরা কি বলেছেন? শুধুমাত্র বাক্য নয়, শুধুমাত্র বাক্য নয়, বাক্যের যে প্রতিটা পদ বা শব্দ,
বাক্যের প্রতিটা পদ বা শব্দই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। পদগুলোর বা শব্দগুলোর অর্থ বুঝেই কিন্তু বাক্যের অর্থটা আমি বুঝতে পারি। এটা কিন্তু নব্য ন্যায়রা বলেছেন। আর প্রাচীন ন্যায়রা কি বলছেন যে প্রতিটা শব্দ পদটা আমি দেখবো না, আমার কাছে বাক্যটাই হচ্ছে কি প্রধান, আমি পুরো বাক্যটাকে দেখি। ডিফারেন্স পার্থক্য কি বলছে? তাহলে কিভাবে বাক্য থেকে অর্থ আসে? আমরা বিভিন্ন শব্দ বা পদ শুনি, সেই শব্দ বা পদ থেকে কিন্তু অর্থ মনে পড়ছে, আমাদের স্মৃতিতে আসছে, এবং সব শব্দ মিলিয়ে কিন্তু আমরা বাক্যের অর্থটা বুঝছি। এটা কিন্তু নব্য ন্যায়রা বলছেন, এটাকেই বলা হয় কি শব্দবোধ। এবং শক্তি কি? শক্তি হচ্ছে কিন্তু শব্দ এবং অর্থের সম্পর্ক। কোন শব্দ শুনছি এবং সে অর্থটা আমার মনের মধ্যে আসছে। তো নব্য ন্যায় মতে তোমাদের খুব কোশ্চেন আছে এগুলো থেকে। নব্য ন্যায়রা কিন্তু এখানে দেখো 4 ধরনের শব্দের কথা বলেছে। আগে দেখো, নব্য ন্যায়রা 4 ধরনের শব্দের কথা বলেছে। ফার্স্ট, যৌগিক পদ। যৌগিক পদ, যৌগিক or derivative words, দুটোই লেখো। যৌগিক পদ or derivative words। তো এখানে কি বলছে? When the meaning of a word is derived from its component, root plus suffix, it is called যৌগিক। খুব ইম্পর্টেন্ট এগুলো। তো যে পদের অর্থ তার অংশ, কম্পোনেন্ট, রুট প্লাস সাফিক্স মানে কি ধাতু প্লাস প্রত্যয়, যে পদের অর্থ তার অংশ বিশ্লেষণ করে বোঝা যায়, যে পদের অর্থ তার অংশটা শুধুমাত্র বিশ্লেষণ করে বোঝা যায় তাকে বলা হয় যৌগিক পদ। এটা লেখো, আমি বোঝাবো। যে পদের অর্থ তার অংশ বিশ্লেষণ করে বোঝা যায় তাকে বলা হয় কি যৌগিক পদ। যেমন আমি একটা অবয়ব নিলাম, একটা পার্টস, একটা অংশ, এই অংশের দ্বারা যার অর্থটা নির্ধারিত হচ্ছে সেটাই হচ্ছে কি যৌগিক পদ। তো এখানে এক্সাম্পল দিয়ে বোঝো, আমি বললাম কি পাচক। পাচক মানে কি? পাচক cook is from the root parts to cook and suffix na। তো এই পাচকের কিন্তু দুটো বিভক্ত রয়েছে। আগে লেখো, পাচকের দুটো অংশের বিভক্ত, সেগুলো কি কি? একটা ধাতু রয়েছে কি পচ, একটা রুটস রয়েছে পচ। এর মানে কি? টু কুক, রান্না করা। পচ মানে কি? রান্না করা। তো এটা কিন্তু ধাতু। এন্ড সাফিক্স না, প্রত্যয়। প্রত্যয় এখানে সাফিক্স না বলতে কি বোঝানো হচ্ছে? কর্তা, যে কাজটা করছে, যে রান্নাটা করছে। তাহলে এখন দুটো মিলিয়ে দেখবো কি, যে পচ মানে কি রান্না করা, এবং নক মানে কি করছে কাজটা। তাহলে পাচক মানে কি যে রান্না করে। হ্যাঁ বলো। হ্যাঁ বলে দিচ্ছি। তো এখানে আমি যেটা বললাম যে যৌগিক পদ, এটা মানে কি যে পদের অর্থ তার অংশটা, শুধুমাত্র তার অংশটা বিশ্লেষণ করে বোঝা যায়, তার কম্পোনেন্টস মানে কি তার অংশটা বিশ্লেষণ করে বোঝা যায়, তাকেই বলা হয় কি যৌগিক পদ। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে পাচক মানে কি? পাচক ইজ from the root পচ প্লাস সাফিক্স নক। তো পাচক এখানে কিন্তু আমি এটাকে দুটো অংশে বিভক্ত করলাম। একটা কি পচ মানে কি টু কুক, রান্না করা, এন্ড এইটা নক মানে কিন্তু কর্তা, যে কাজটা করছে।
তাহলে এখানে দুটো মিলিয়ে আমি কি দেখলাম, পাচক মানে কি রান্না করে, যে রান্না করে, ওয়ান হু কুকস। তাহলে এখানে পুরো অর্থটা কি আসছে, ধাতু প্লাস প্রত্যয়ের অর্থ যোগ করে, অংশগুলোকে যোগ করে পাচকের অর্থটা আমি জানলাম, যে পাচক মানে যে রান্না করছে। তাহলে এটাকে কেন যৌগিক পদ কেন বলা হলো, শব্দের প্রতিটা অংশের নিজস্ব অর্থ রয়েছে। যে পাচকের আমি দুটো অংশে বিভক্ত করে তোমাদের বললাম, প্রতিটা অংশের নিজস্ব অর্থ রয়েছে। সেই অংশগুলোর, যে অংশগুলোর কথা বললাম, সেই অংশগুলোর অর্থ মিলিয়ে পুরো শব্দের অর্থটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি শুধুমাত্র অংশ থেকেই বুঝতে পারলাম, পার্ট, কম্পোনেন্টস থেকে এর অর্থটা বুঝতে পারলাম। বোঝা গেছে? যদি এখানে পাচক না বলে তোমাদের অন্য ধরনের এক্সাম্পল দিতে দিল, যেমন বললো যে পাঠক, এটা কোন শব্দ, যৌগিক শব্দ। পাঠকের পাঠ মানে কি পড়া, আর ক মানে কি কর্তা। তাহলে যে পড়ছে, আমি অংশগুলোকে বিশ্লেষণ করলাম। লেখক, এখানে লেখকের দুটো অংশ আমি দিলাম, একটা কি লেখা আর একটা কি কর্তা, যে লিখছে। তো এগুলো যৌগিক পদ। যৌগিক পদের তিনটে মূল লক্ষণ, যেটা তোমাদের কোশ্চেনে দিতে পারে। তিনটে মূল লক্ষণ কি, একটা হচ্ছে কি রুট থাকবে, একটা সাফিক্স থাকবে, একটা ধাতু থাকবে, রুট মানে কি ধাতু, একটা সাফিক্স মানে কি প্রত্যয় থাকবে, এবং অর্থগুলোকে ছোট ছোট অংশে বিশ্লেষণ করে তুমি কিন্তু লিখতে পারবে। তাহলে যদি কোনো শব্দকে ভেঙে কোনো একটা শব্দকে, হ্যাঁ সাফিক্স মানে হচ্ছে কি প্রত্যয়, রুট মানে কিন্তু ধাতু, রুট মানে ধাতু, আর সাফিক্স মানে কিন্তু প্রত্যয়। ওকে, তো যেটা বলছিলাম, যদি কোনো শব্দকে, যদি একটা শব্দ রয়েছে, সেই শব্দকে ভেঙে তার অর্থটা বের করা যায়, সেটাই হচ্ছে কি যৌগিক পদ। যে শব্দের অর্থ তার ধাতু এবং প্রত্যয়, রুট এবং সাফিক্স, ধাতু এবং প্রত্যয়ের অর্থ থেকে সরাসরি পাওয়া যায়, তাকে কিন্তু যৌগিক পদ বলে। এখানে পাঁচকের আমি দুটো অংশ কি দিলাম, একটা পদ আর একটা নব। তাহলে এই দুটোর স্পষ্ট অংশগুলোর অর্থ মিলিয়েই পুরো অর্থটা, যে রান্না করছে, পাচক মানে কি যে রান্না করে, পুরো অর্থটা তৈরি হয়ে যাচ্ছে। অংশগুলোর অর্থ মিলিয়ে পুরো অর্থটা তৈরি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কি যৌগিক। বোঝা গেছে? এগুলো কিন্তু এভাবে করলে কোনোদিনও ভুল হবে না কোশ্চেনে তোমাদের। বোঝা গেছে? তোমাদের কিন্তু দেখবে সেট এবং নেটের 2023-এর কোশ্চেনে কিন্তু এই কোশ্চেন এসেছে তোমাদের, ঠিক আছে? 23 এবং 21-এর কোশ্চেন গুলো ফলো করবে, সেখানে কিন্তু তোমাদের সেই কোশ্চেন এসেছে। এরপর রুরি, রুরি পদ, এটা কি হচ্ছে কনভেনশনাল ওয়ার্ড। লেখো রুরি পদ, কনভেনশনাল ওয়ার্ড। সব বইয়ে কিন্তু এগুলো পাবে না, ঠিক আছে? একটা বই থেকে পড়তে গেলে কিন্তু খুব অসুবিধা হবে, যে কোনো একটা বই সবকিছু নেই, এইগুলো কিন্তু নেই, সিবি শর্মার বইও নেই, তারপরে দত্তকের বইতেও নেই। রুরি পদ, লেখো রুরি পদ কনভেনশনাল ওয়ার্ডস। তো এটা কি বলছে, when the meaning of a word is not derived from its parts but from established use as a whole, it is called ruri. তো এখানে কি বলছে, যে পদের অর্থ তার ধাতু বা প্রত্যয় বিশ্লেষণ করে বোঝা যায় না, নট ডিরাইভ ফ্রম ইটস পার্ট, তার অংশ থেকে বোঝা যায় না, যে পদের অর্থ তার অংশ থেকে বোঝা যায় না, বরং পুরো শব্দটা, ইউজেস অ্যাজ এ হোল, পুরো শব্দটা একটা নির্দিষ্ট অর্থে প্রচলিত, তাকে বলা হয় কি জুড়ি পদ।
হ্যাঁ লিখে নাও, যে পদের অর্থ তার অংশ দিয়ে বোঝা যায় না, তার ধাতু বা প্রত্যয় বিশ্লেষণ করে, আগের প্রশ্নে দেখেছিলাম যে ধাতু বা প্রত্যয় বিশ্লেষণ করে তা বোঝা যায়, কিন্তু এখানে বোঝা যায় না। যে পদের অর্থ ধাতু বা প্রত্যয় বিশ্লেষণ করে বোঝা যায় না, বরং পুরো শব্দটা, এখানে ফার্স্ট নয়, বরং পুরো শব্দটা একটা নির্দিষ্ট অর্থে প্রচলিত, পুরো অর্থটাকে দেখবো, হোল অ্যাজ আ, পুরো অর্থটাকে একটা নির্দিষ্ট অর্থে প্রচলিত, তাকে কিন্তু বলা হয় রূঢ়ি পদ। লেখা গেছে? তাহলে হোল ওয়ার্ডের শক্তি দ্বারা যার অর্থ নির্ধারিত হয় সেটাই হচ্ছে কি রূঢ়ি পদ। যেমন এখানে এক্সাম্পলটা দেখো কি বলছে, গো, cow is from the root gum to go, but it does not mean that move, instead by convention it means cow। তা আমি বললাম যে গো, এটা ব্যাকরণ অনুযায়ী কি, গো মানে কি গম বা যাওয়া চলা, এগুলোকে বোঝায়। তো এখন সমস্যা কোথায়, যদি আমরা এটাকে যৌগিক ভাবে ভাবি, গম মানে কি চলা, তাহলে গো মানে হওয়া উচিত যে চলে, যে যেতে পারে, কিন্তু বাস্তবে গো মানে কি গরু। তাহলে এখানে ধাতুর অর্থ কাজ করছে না, প্রত্যয়ের অর্থ কাজ করছে না, তাহলে পুরো শব্দটা একসাথে একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে কোনো অংশ নিয়ে কাজ হচ্ছে না, পুরো শব্দটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। যখন পুরো শব্দটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে সেটাকেই বলা হয় কি রূঢ়ি পদ। কেন রূঢ়ি বলা হচ্ছে, মানুষ যখন দীর্ঘদিন ধরে, অনেকদিন ধরে একটা শব্দকে একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করছে, সবসময় সেই শব্দটা দ্বারা সেই শব্দটাকেই চিনছে, তাহলে সেই অর্থটা কি হয়, তাই হয়ে যায়। তাহলে রূঢ়ি পদের ক্ষেত্রে কি হচ্ছে, পুরো শব্দে এখানে শক্তি থাকছে, এখানে অংশে ভাগ হচ্ছে না। যেমন আমি বললাম, হ্যাঁ বলো। এখানে হ্যাঁ পঙ্কজ হতে পারে, কারণ যে যেমন আমি বলেছি পুরুষ, পুরুষের এই অংশটা কিন্তু কখনো ভেঙে অর্থ বোঝা যায় না। দেখো তুমি পঙ্কজের, না পঙ্কজ কিন্তু হবে না, পঙ্কজ কিন্তু হবে না, পঙ্কজকে ভেঙে এটা কিন্তু দুটো অংশে করা যায়, পঙ্কজ কিন্তু দুটো অংশে করা যায়। তো যেই পদটাকে ভেঙে ভেঙে অংশে বিভক্ত করা যায় সেটা কিন্তু কখনো বিপদ হতে পারে না। ওকে, পঙ্কজকে তো দুটো পদে ভাগ করা যাচ্ছে, পঙ্কজ হবে কি, পঙ্কজ, আমি আসবো এটা কেন হবে না। তো এখানে কিরকম হতে পারে, যেমন আমি বলছি পুরুষ, পুরুষ এখানে কখনো ভেঙে অর্থ বোঝা যায় না, সরাসরি পুরুষ বলতে কাকে বোঝায়, মানুষকে বোঝায়। অশ্ব কিন্তু ধাতু দিয়ে বিশ্লেষণ করলে অর্থ পাওয়া যায় না, সরাসরি অশ্ব বলতে ঘোড়াকে বোঝাচ্ছে। নর, আমি বলছি নর, নর বলতে কাকে বোঝায়, মানুষকে বোঝায়। তাহলে এখানে পুরো শব্দটা থেকে অর্থটা বোঝাবে, কোনো অংশ পাতে বিভক্ত করে নয়। ক্লিয়ার? তাহলে যে শব্দের অর্থ তার অংশ থেকে বোঝা যায় না, বরং প্রচলিত ভাবে পুরো শব্দটা থেকে বোঝা যায়, সেটা হলো কি রূঢ়ি পদ। আচ্ছা দেখো, আগের কোশ্চেনে তুমি বলেছিলে যে পঙ্কজ, তাই তো, তুমি আমাকে বলেছিলে যে পঙ্কজ হতে পারে না, তো পঙ্কজ কোনটার হবে, যোগরূঢ়। লিখে নেওয়ার, এই এক্সাম্পল গুলো যদি কোশ্চেন আসে, যোগরূঢ় পদ, পঙ্কজ কিন্তু যোগরূঢ় পদ।
তোমরা কিন্তু ভুল করে আছো, অনেকে আমি দেখে করো। এই কোশ্চেনের অ্যান্সার হলো যে পঙ্কজ হচ্ছে কিন্তু যোগ রূপী পদ। কেন হচ্ছে আমি বোঝাচ্ছি, আগে লিখে না খাতায়, ইংলিশটা লিখবে তারপরে আমি বোঝাবো। লেখা গেছে ইংলিশটা সবার? খাতায় না লিখে কোনোদিনও মুখস্থ মানে একদমই কিন্তু বুঝতে পারবে না। মুখস্থ কিন্তু এগুলো হবে না, না বুঝলে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। তাহলে এটা কি বলছে, when the meaning of a word is determined by both derivations and convention it is called যোগরূঢ়ী। যে পদের অর্থ আংশিক ভাবে তার অংশ থেকে, দেখো আংশিক ভাবে তার অংশ থেকে এবং আংশিক ভাবে প্রচলিত অর্থ, কি বললাম, যে পদের অর্থ আংশিক ভাবে তার অংশ ধাতু, রুট এবং সাফিক্স অংশ থেকে, ধাতু এবং প্রত্যয় থেকে, এবং আংশিক ভাবে হ্যাঁ বলে দিচ্ছি, যে পদের অর্থ, আমি একদম আস্তে আস্তে বলছি, যে পদের অর্থ আংশিকভাবে আংশিকভাবে তার অংশ ধাতু, ধাতু এবং প্রত্যয় থেকে, ধাতু এবং প্রত্যয় থেকে এবং আংশিকভাবে প্রচলিত অর্থ, আংশিকভাবে প্রচলিত অর্থ রূঢ়ি, রূঢ়ি থেকে নির্ধারিত হয়, তাকে বলা হয় কি, যোগরূঢ়ী পদ, তাকে বলা হয় যোগরূঢ়ী পদ। তাহলে এখানে কি হলো, পার্ট এবং হোল ওয়ার্ড, পার্টও থাকলো এবং হোল ওয়ার্ডও থাকলো, উভয় শক্তি মিলিয়েই যার অর্থ হয়, পার্টসও থাকলো প্লাস হোল ওয়ার্ড, উভয় শক্তি মিলিয়ে কিন্তু যোগরূঢ়ী পদ তৈরি। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, পঙ্কজ, লোটাস, এটা কখনোই কিন্তু শুধুমাত্র রূঢ়ী পদ হবে না, পঙ্কজ কি হবে, যোগ রূঢ়ী পদ। আগে দেখো পঙ্কজ, পঙ্কজ কিন্তু দুটো অংশে বিভক্ত, পঙ্কজ কাদা, আমরা কি যে পঙ্ক মানে কি কাদা বা কাদা মাটি, এটা মানে কি পঙ্ক। আর জ মানে কি, পঙ্কজের জ মানে জন্ম নেওয়া, জন্ম নেওয়া। তাহলে এটাকে অংশে বিশ্লেষণ করলে কি হলো, পঙ্কজটাকে কিন্তু অংশে বিশ্লেষণ করা গেল, পঙ্কজ মানে, পঙ্ক মানে কি, পঙ্কজ মানে পঙ্কজের আমি পঙ্ক এবং জটাকে আগে বিশ্লেষণ করলাম অংশে, একটা হচ্ছে কাদামাটি আর জ মানে কি জন্ম নেওয়া। এবার পুরো পদটা, পঙ্কজ মানে কি লোটাস, বাস্তবে কি বোঝায়, পঙ্কজ মানে লোটাস বা পদ্ম, যদি পুরোটাকে নিয়ে আমি পঙ্কজ, তাহলে সেটাকে কি, সেটা মানে কি বোঝাচ্ছে, লোটাস পদ্মকে বোঝাচ্ছে। এবং যদি অংশে বিভক্ত করি, পঙ্ক মানে কি, যেটা হচ্ছে কি কাদা মাটি, জ মানে যা জন্ম নেওয়া, তাহলে সব কাদায় জন্মানো জিনিস নয়, এটা একটা নির্দিষ্ট বস্তু, লোটাস মানে কি, পঙ্কজ মানে পদ্ম, এটা আমি একবারে নিচ্ছি হোল হোল ওয়ার্ডে, তাহলে এটা একটা নির্দিষ্ট বস্তু, সব কাদায় জন্মানো জিনিস নয়। তাহলে এখানে অংশ থেকে সাধারণ অর্থ কি আসলো, কাদায় জন্মানো, পঙ্কজটাকে যখন আমি স্পেসিফিক্যালি কি করছি, যখন ভাগ করছি, অংশে বিভক্ত করছি, সেটা মানে কি হলো, কাদায় জন্মানো। আর পুরো শব্দটা যখন আমি নিচ্ছি, পঙ্কজ
এটা মানে কি নির্দিষ্ট অর্থ কি আসলো পদ্ম। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে দুটোই কাজ করছে, অংশ কাজ করছে এবং পুরো শব্দ এটাও কাজ করছে। অংশ থেকেও কাজ করছে, পুরো শব্দ থেকেও কাজ করছে। পুরো শব্দ দিলে কি হচ্ছে লোটাস বোঝাচ্ছে, এবং যদি অংশে ভাগ করছি তখন কি হচ্ছে সাদায় জন্মায়। তাহলে এটা কিন্তু হয়ে যায় কি যোগ রুড়ি পদ। কেন যোগ রুড়ি বলা হচ্ছে? কারণ এখানে সংযোগ হচ্ছে এবং রুড়ি প্রচলিত অর্থ লোটাস বোঝাচ্ছে পঙ্কজ মানে। সব সাদায় জন্মানো জিনিস কিন্তু পঙ্কজ নয়, কারণ পঙ্কজ কি পদ্ম। অর্থাৎ এখানে কনভেনশনাল মিনিং রুড়ি এই অর্থটাকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে। যদি তোমাকে পঙ্কজ না দেয়, আমি একটা করতে দিই তোমাকে, যদি দিয়েছে, আচ্ছা আমি একটা তোমাদের দিই চক্রপাণি, বলো এটা কি হবে? আমাকে বলো চক্রপাণি। চক্র মানে কি আগে আমাকে ভেঙে ভেঙে বলবে। যোগ রুড়ি পদ, একদম। তো এটাকে যে ভাঙো কি হবে যে চক্র মানে কি? চক্র মানে কি? আর পানি মানে কি? পানি মানে হাত। এখানে কিন্তু হাত অর্থে বোঝাচ্ছে, পানি মানে হাত। তাহলে যার হাতে চক্র রয়েছে, যার হাতে চক্র রয়েছে, ভগবান বিষ্ণুর হাতে চক্র রয়েছে। তাহলে এখানে অংশ একটা সাধারণ অর্থ এবং পুরো শব্দটা যখন নিলাম ভগবান বিষ্ণু, এটা কিন্তু নির্দিষ্ট ব্যক্তি হয়ে গেল। তাই এটা কি যোগ রুড়ি পদ। যদি কোশ্চেনে তোমাকে পঙ্কজও না দেয়, অন্য একটা দিল, তখন কিন্তু সেখানে ভেঙে ভেঙে তোমাকে করতে হবে। তাহলে যদি শব্দটা ভেঙে কিছুটা অর্থ পাওয়া যায় কিন্তু পুরো শব্দে একটা বিশেষ অর্থ থাকে, সেটাই হলো কিন্তু যোগ রুড়ি পদ। যে শব্দের অর্থ একদম, যে শব্দের অর্থ আংশিক ভাবে তার অংশ থেকে এবং আংশিক ভাবে প্রচলিত অর্থটা, প্রচলিত অর্থ মানে তো রুড়ি পদ। যেমন আমি নিজেটাকে পুরো অংশটা পুরো অংশে নিচ্ছি, পুরোটাকে নিচ্ছি ভগবান বিষ্ণু, যার হাতে চক্র রয়েছে থেকে ভগবান বিষ্ণু। পঙ্কজ মানে কি? অ্যাকচুয়ালি পঙ্কজ মানে পদ্ম। আর পঙ্কজটাকে যদি আমি পাটে বিভক্ত করি সেটা কি হয়ে যাবে? যা কাদায় জন্মানো, তাই তো? তাহলে যেখানে পুরো এবং অত কিছু বুঝতে হবে না, যেখানে হোল এবং পাট এই দুটোই থাকবে, সেটাই হচ্ছে কিন্তু যোগ রুড়ি পদ। যেখানে যে শব্দের অর্থে আংশিক ভাবে তার অংশ থেকে এবং আংশিক ভাবে তার হোল ওয়ার্ড, হোল পুরোটাকে নিয়ে নির্ধারিত হচ্ছে, সেটাই হচ্ছে কি যোগ রুড়ি পদ। এরপর চলে আসবো যৌগিক রুড়ি। আগে দেখো যৌগিক রুড়ি পদ, এগুলো কিন্তু একই রকম লাগবে কিন্তু একই রকম নয়, আলাদা আলাদা কিন্তু ডিফারেন্স রয়েছে। যৌগিক রুড়ি পদ, স্পেশাল ডুয়াল মিনিং, স্পেশাল ডুয়াল মিনিং, ইংলিশও লিখবে স্পেশাল ডুয়াল মিনিং, যৌগিক রুড়ি পদ or special dual meaning। তো কি বলছে? When a word gives different meanings from its components and from convention, it is called যৌগিক রুড়ি। তো ন্যায় দর্শনে কি বলা হচ্ছে? যে পদের ক্ষেত্রে অবয়ব ধাতু প্রত্যয় থেকে একটা অর্থ পাওয়া যায় আর পুরো শব্দ থেকে সম্পূর্ণ ভিন্ন, একই রকম নয়, এখানে সম্পূর্ণ ভিন্ন আরেকটা নির্দিষ্ট অর্থ পাওয়া যায়, তাকেই বলা হয় কি যৌগিক রুড়ি পদ। ডুয়াল মিনিং কিন্তু এই জন্যই বলা হচ্ছে, কেন? কারণ যে পদের ক্ষেত্রে ধাতু প্রত্যয় থেকে একটা অর্থ পাওয়া যায় আর পুরো শব্দ থেকে সম্পূর্ণ একটা ভিন্ন অর্থ পাওয়া যায়, তাকে কিন্তু বলা হয় যৌগিক রুড়ি পদ। তাহলে অংশ অংশ এক অর্থ পাওয়া গেল, পুরো শব্দ অন্য অর্থ পাওয়া গেল। তাহলে এই দুটো আলাদা অর্থ থাকলে তাকে বলা হয় কি যৌগিক রুড়ি পদ। যেমন ধরো আমি বললাম এখানে একটা এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল কি রয়েছে? উদ্ভিদ।
উদ্ভিদ রয়েছে এখানে এক্সাম্পল। তাহলে এটা গঠিত হয় কি দ্বারা? উদ মানে কি বাইরে পড়ে, ভিত মানে মানে ভেদ করা। তাহলে এইখানে কিন্তু উদ্ভিদ মানে মাটি পড়ে ওপরে ওঠে। তাহলে উদ্ভিদ হচ্ছে গাছপালা আর উদ্ভিদ, এটা কিন্তু পুরো শব্দের আরেকটা অর্থ রয়েছে। উদ্ভিদ শব্দটা কিন্তু, প্লিজ একটুখানি মাইক্রোফোনটা মিউট করবে, যার মাইক্রোফোন অন রয়েছে প্লিজ একটু মিউট করো। তো উদ্ভিদ শব্দটা কিন্তু কখনো এক বিশেষ দ্রব্য, রিচুয়াল বোঝাতেও কিন্তু ব্যবহৃত হয়। ডুয়াল মিনিং তো বলেছি আমি, দুটো অর্থ থাকবে। তো উদ্ভিদ শব্দটা কিন্তু কখনো আবার রিচুয়াল বোঝাতে, কোনো যজ্ঞ বোঝাতেও ব্যবহৃত হয়। এটা সম্পূর্ণ একটা আলাদা অর্থ। একটা কি উদ্ভিদ মানে গাছপালা, বলো। না না, এটা কিন্তু তাহলে পারবেন। তাহলে উদ্ভিদের কিন্তু দুটো অর্থ রয়েছে, একটা উদ্ভিদ মানে কি গাছপালা, আরেকটা আরেকটার মিনিং কি রয়েছে যজ্ঞ বা রিচুয়াল। এটা সম্পূর্ণ একটা আলাদা অর্থ। তাহলে এখানে কি হলো, অংশ থেকে আমি পেলাম কি গাছপালা। উদ্ভিদকে যখন আমি পাঁচে বিভক্ত করলাম, উদ্ভিদের পাঁচে বিভক্ত করে কি হলো উদ প্লাস বীজ। যখন আমি ধাতু প্রত্যয় বিশ্লেষণ করলাম, এটা কি হলো উদ প্লাস বীজ। যখন আমি অংশে ধাতু প্রত্যয় বিশ্লেষণ করলে পাঁচে পাঁচে বিভক্ত করলাম, সেটা হয়ে যায় কি না মাটি পুড়ে ওপরে ওঠে, গাছপালা বোঝাতে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন আমি পুরো একটা শব্দের অর্থ নিলাম, উদ্ভিদ বলতে কিন্তু যজ্ঞ রিচুয়ালকেও বোঝানো হয়ে থাকে। এটা সম্পূর্ণ একটা আলাদা অর্থ, ভিন্ন। এটাকে করে কিন্তু এই অর্থে পাওয়া যাবে না। তাহলে উদ্ভিদ অর্থ কিন্তু রিচুয়াল। অংশ থেকে গাছপালা পেলাম, পুরো শব্দ থেকে কি পেলাম যজ্ঞ পেলাম, দুটো সম্পূর্ণ আলাদা অর্থ। এটাকে বলা হয় কি যৌগিক দর্থক শব্দ। একদম অ্যাপ্রোপ্রিয়েটলি দর্থক শব্দ, খুব ভালো। দর্থক শব্দ এইটা মানে আমার মনে আসছিল না বেঙ্গলিটা, দর্থক শব্দ বলা যায়, ঠিক আছে। তাহলে যৌগিক রূঢ়িতে কি হলো অংশ এবং পুরো, এই দুটোই হচ্ছে কি দর্থক শব্দ, আলাদা ভিন্ন। ওকে, তাহলে নব্য ন্যায় বলে যে বাক্যের অর্থ আসে শব্দগুলোর অর্থ থেকে, আর শব্দের অর্থ আসে কোথা থেকে, শক্তি থেকে। তাহলে প্রাচীন ন্যায় শুধুমাত্র বাক্যটা গুরুত্বপূর্ণ, আর নব্য ন্যায় কখনো কি, এইগুলো কিন্তু সব নব্য ন্যায়রা করেছে। নব্য ন্যায়রা কি বলেছে যে পদ বা শব্দ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই শব্দের অর্থ বোঝানোর জন্যই নব্য ন্যায়রা যৌগিক রূঢ়ি, যোগ রূঢ়ি এবং যৌগিক রূঢ়ি এই চারটি ভাগ তারা কিন্তু করলে। ওকে, শব্দ থেকে কোনো কোশ্চেন রয়েছে, সবটা বোঝা গেছে আজকে যেটুকুনি পড়ালাম শব্দ থেকে। এরপর আমরা কোশ্চেনে চলে আসবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলো, হোয়াট ইজ তো অ্যাকর্ডিং টু ন্যায়, বলো হোয়াট ইজ, হোয়াট ডাজ আপ্তবাক্য মিন? অপশন, আচ্ছা এরপর এটা অপশন সি কেন হলো? তো ঈশ্বরের থেকে মানে পাওয়া বাক্য কখনোই সেটার মধ্যে কোনোদিনও কিছু থাকে না, সেটাই হবে, গডই হবে। কারণ ইন্ডিভিজুয়াল বলতে যাবে না, কারণ কোনো ব্যক্তিও কিন্তু মিথ্যা কথা বলে, সে কিন্তু ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠাবো এই চারটে জিনিস থেকে মুক্ত হতে পারে না। সেই জন্য অ্যাকর্ডিং টু লেটার নায়া মিনিং অফ ওয়ার্ডস অ্যারাইজেস ফ্রম, নব্য ন্যায় মতে
শব্দের অর্থ কোথা থেকে আসে? এটা নব্য নেয় বলেছে। কোথা থেকে আসে? লং এস্টাবলিশ কনভেনশন, অর্থ দীর্ঘদিনের প্রচলন থেকে একই জিনিস বারবার করে ব্যবহার করতে করতে। লং এস্টাবলিশ কনভেনশন। How many types of testimony are there in man? 4 types. বলো, why is Vedic testimony considered infallible? এটা it is spoken by God. আমি বৈদিক বাক্য একদম ঈশ্বর সৃষ্ট। Why is লৌকিক testimony fallible? Humans are একদম, এটা কিন্তু মানুষ ভুলও করতে পারে। এরপরে বলো, what is the first condition for a meaningful sentence আকাঙ্ক্ষা? What is the first condition for a meaningful sentence আকাঙ্ক্ষা? Mutual না না না, একদম মিউচুয়াল। কি বলেছিলাম? এই দেখো, দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও 1 মিনিট, আমরা দেখেই করবো, দাঁড়াও 1 মিনিট। ফার্স্টটা কি রয়েছে? The first is mutual implication or expectancy, মানে কি? আকাঙ্ক্ষা মানে একটা শব্দ শোনার পর আমার আকাঙ্ক্ষা জাগছে পরের শব্দটা কি হবে, তাই বলেছিলাম তো expectancy, implication or expectancy এটা হবে। তো এটা গেল কি সি, আটেরটা কি হবে? সি হবে। এরপরে যোগ্যতা বলতে কি বোঝায়? লজিক্যাল consistency of meaning. What does Sonnidhi refer to? Proximity in utterance. একদম। What is তাৎপর্য? তাৎপর্য মানে কি? দর্থক, দুটো শব্দ, দর্থক শব্দ বুঝতে বক্তার উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ। এই ন্যায়া অর্থ, আচ্ছা এটা বলতে হবে না, এটা আমি আচ্ছা এটা বলো, what is দৃষ্টান্ত শব্দ প্রমাণ? দৃষ্টার্থ শব্দ প্রমাণ মানে কি? দৃষ্টার্থ শব্দ প্রমাণ বলো। Perceptions in this world, যার অর্থ আমি প্রত্যক্ষভাবে জানতে পারবো, এক্সপেরিয়েন্সের দ্বারা যেটাকে যাচাই করা যায়। What is which of the following is an example of দৃষ্টার্থ testimony? দৃষ্টার্থের উদাহরণ কোনটা? পুত্রেষ্টি যোগ্য, একদম। অদৃষ্টার্থ শব্দ রেফার্স টু স্টেটমেন্টস, যেটা ইহলোকে দেখা যায় না। Which is the অদৃষ্টার্থ testimony? অশ্বমেধ ফর গিভেন, অশ্বমেধ যোগ্য। আচ্ছা এটা দেখি বলতে পারো নাকি, হোয়াট ইজ ব্যাপার ইন ভার্বাল কম্পিটিশন? ব্যাপার মানে বলতে পারবে কি? একদম শব্দের অর্থ স্মরণ করার প্রক্রিয়া। কোন একটা শব্দের অর্থ যখন আমি স্মরণ করছি, আমার স্মৃতিতে আসছে, সেটাকেই বলা হয় কি? ব্যাপার। ওকে, একদম ঠিক বলেছো। কালেকশনস অফ ওয়ার্ড মিনিং। Which type of words derives meaning from its components? Root as suffix.
ধাতু এবং প্রত্যয়, কোন শব্দের অর্থ তার উপাদান ধাতু এবং প্রত্যয় থেকে আসে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল বলো আমাকে, যৌগিক পদের একটা এক্সাম্পল বলো। একদম। গো, গো মিনিং কাউ ইজ অ্যান এক্সাম্পল অফ। কারণ একদম এর এর অর্থ ব্যবহারগত প্রচলন কনভেনশন থেকে আসে এবং আমরা হোলটাকে দেখি। এখানে কিন্তু আমরা কোনো পার্টসে কোনো কিছুকে বিভক্ত করব না, তো এই জন্য এটা কিন্তু রূঢ়িপদ। গো মানে কি কাউ। পঙ্কজ, পঙ্কজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা কি হবে? যোগরুড়ি, যোগরুড়ি হবে। পঙ্কজ মানে কি কাদায় জন্মেছে, এটা কি কাদায় জন্মেছে, এটা প্রত্যয় নাকি ধাতুগত অর্থে রয়েছে? ধাতুগত অর্থে রয়েছে, তাই তো? এবং প্রচলিত অর্থে কি রয়েছে? পদ্ম। প্রচলিত অর্থেও আমরা পঙ্কজকে লোটাকে বোঝাই, তাই না? আর যদি আমি অংশে ভাগ করি পঙ্কজটাকে, সেটা কি হয়? কাদায় জন্মেছে। তো এটা হচ্ছে কি যোগরুড়ি। ওকে, তো পরের দিন কিন্তু আমরা কজেশন থিওরি পড়বো ন্যায়ের। ঠিক আছে, আজকে আমরা শব্দ প্রমাণ, মানে আমি ভেবেছিলাম আজকে কজেশন থিওরিটাও তোমাদের করিয়ে দেবো, কিন্তু টাইম তো হয়ে গেল, সেই জন্য পড়াতে পারলাম না। ওকে, আমি নেক্সট দিন কিন্তু কজেশন থিওরি পড়াবো। আর কালকে কিন্তু আমরা বিবেকানন্দ, হ্যাঁ শব্দ প্রমাণ কিন্তু শেষ। ঠিক আছে, শব্দ প্রমাণ থেকে শুধুমাত্র সিডি শর্মার বই পড়লে হবে না। যারা যারা ভাবছো শুধুমাত্র সিডি শর্মার বই পড়ে যাবে, ওখানে কিন্তু নেই সবকিছু। আমি কিন্তু একটা অন্য বই থেকে আবার তোমাদের নোটটা করেছি, মানে করেছি পুরোপুরি। একটা বইয়ের মধ্যে কিন্তু সবকিছু নেই। ঠিক আছে, তো কালকে কিন্তু আমি, হ্যাঁ বলো। উপমান প্রমাণের কোশ্চেন হয়নি না? আচ্ছা, আমি উপমান প্রমাণ এবং কজেশন থিওরি একসাথে করিয়ে দেবো কোশ্চেন অ্যান্সার সব। ঠিক আছে, আমি ওটা মানে তুমি মনে করিয়ে দিয়েছিলে, সেই জন্য একটু আমি তোমাকে থ্যাংক ইউ বললাম। কারণ আমি নিজেই ভুলে গেছিলাম তোমাদের উপমান প্রমাণটা করাইনি আমি। আমি ওই জন্যই মানে থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি ভুলে গেছিলাম যে আমি আগের দিন করাতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তাহলে আমি এটা করিয়ে দেবো। কালকে কিন্তু তোমাদের বিবেকানন্দের বসন্ত কুমার লালের মায়া, ওখান থেকে কিন্তু আমি কাজে পড়াবো। ঠিক আছে, কালকে আমি তোমাদের জগৎ, জগৎ এবং মায়া এই দুটো কিন্তু পড়াবো। আচ্ছা হৃদয়, তুমি তো অনেকদিন পরে ক্লাস জয়েন করলে। ঠিক আছে, এবার থেকে আবার কন্টিনিউ করো। হ্যাঁ, আর আজকে আমি তোমাকে আগের ক্লাসগুলো দিয়ে দেবো, আমি দিতে ভুলে গেছি। ম্যাথ থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আজকে ক্লাস। ওকে, তারপরে কালকে আমরা বিবেকানন্দ পড়বো, আর নেক্সট ক্লাসে কিন্তু ন্যায়ের কজেশন থিওরিটা আমরা পড়বো। ওকে, হ্যাঁ 9টা, কালকে কিন্তু 9টা থেকে ক্লাস হবে, রাত 9টা। ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন না থাকলে তোমরা কিন্তু লেট করে যেতে পারো।